রাজ্জাকি ভাই, শরীফ ভাই বলছিলেন যে খাসলত এক, সবাই ছোট ছোট হাসিনা এক, সেটা তো ঠিকই আছে, বিষয়গুলো কারণ আসলে কি এই যে আপনি একটু আগে বললেন যে জামাতের আমির বলছে শঙ্কিত সে, প্রশাসন ঝুঁকে যাচ্ছে, এই ধরনের যে কথাটা, এর কতগুলো সিমটম তো আছে, আপনাকে দেখতে হবে। কারণ কি জানেন, সেফটি ফার্স্ট, অর্থাৎ নিজের সেফটিটা সবাই আগে দেখে। আপনি আপনি যদি খেয়াল থেকে থাকে, আব্দুল মোমেন অভ্যুত্থানে 8.5 মাস পরে বের হয়েছে দেশ থেকে, সে বলছে। এবং সে তার সিম 6বার পাল্টাইছে, বাসা 5বার পাল্টাইছে, মাথার পরচুলা খুলে ফেলছে, দাড়ি টাড়ি রেখেছে, এবং সে বলছে প্রশাসনের সহযোগিতা আমি বেরিয়ে এসেছি। আপনার খেয়াল আছে কিনা আমি জানি না, জি জি, এগুলো সে বলছে। তো প্রশাসনের সহযোগিতা বেরিয়ে আসা মানে হচ্ছে এই যে একটা সরকার এই দেশে, এটা সরকারের ব্যর্থতাই বলবো, যে একটা সরকার থাকা অবস্থায় তার অধস্থন যে প্রশাসন, সেই প্রশাসন ফেসিজমের পক্ষের একজন আব্দুল মোমেনকে 8.5 মাস পরে দেশ থেকে বের করতে সহযোগিতা করে। তার মানে প্রশাসন এখনও ফেসিজমের পক্ষে আছে, এবং প্রশাসন দেখবে কে ক্ষমতায় আসলে পরে তারা সেফ থাকে। অর্থাৎ তাদের আমলনামাটা তো আমরা কিন্তু জানি। যেমন ভাই বললেন, এই এনসিপির কিছু ছেলে পেলে যাদের দুর্নীতিবাজ, যেটা বিরাট আলোচনা হয়েছে, সবাই টাকা ইনকাম করছে, কোনো সন্দেহ নাই, কামাইছে। এখন শব্দটা তো এরকম না যে ওরা আসার পরই বাংলাদেশের শব্দগুলো নতুন হয়েছে, টাকা কামানো, এগুলোর বয়স 54 বছর, ওরা পরে এসে অ্যাড হয়েছে। 1, 2 নম্বর, এরা আমাদের সন্তান, আমাদের নাতি, মঙ্গল গ্রহের সন্তান না, এদের সিলসিলা তো আমাদের। সুতরাং আপনি তার দুর্নীতি নিয়ে আসতেছি, তার আয় নিয়ে কথা বলছি, এবং এই মিডিয়ায় আমরা ইন্টারভিউ নিচ্ছি, তাকে জিজ্ঞেস করছি তোমার সোর্স অফ ইনকাম কি। কেউ কেউ বলছে আমরা একটা নতুন কাপড়ও পরতে পারবো না। সেটা এনসিপিরে যেভাবে আমরা জিজ্ঞেস করতে পেরেছি, আপনি বাংলাদেশে আর কোনো দল, প্রতিষ্ঠিত দলের কাউকে 3য়, 4র্থ, 5ম গ্রেডের কোনো নেতাকে এনেও জিজ্ঞেস করতে পারেন নাই, পারবেনও না। কেন বলছি যে পারেন নাই? ওদেরকে সহজে জিজ্ঞেস করতে পারছেন সোর্স অফ ইনকাম ইত্যাদি। এখন কেন বললাম, তাহলে এই প্রশাসন কি ইসির অধীনস্থ, প্রশাসনটাই নির্বাচনটাকে আলটিমেটলি কন্ডাক্ট করে। তো প্রশাসন যখন আব্দুল মোমেনরে 8 মাস যাবৎ সহযোগী করে বের করে দিছে, আরও যারা আছে তারা এখন পর্যন্ত ছত্রছায়া আছে, প্রশাসন নলেজে আছে, কিংবা বের হয়ে থাকলে তারা সহযোগিতা করে বের করে দিতে। সুতরাং প্রশাসন চিন্তা করবে তার সেফটি কোন দল ক্ষমতায় আসলে। সুতরাং সেখানে কিছু, যদি ইঞ্জিনিয়ারিং শব্দ টার্মটা ব্যবহৃত হয়, তাহলে যদি ইঞ্জিনিয়ারিং হয়, আমি বলছি না হবে, তাহলে ইঞ্জিনিয়ারিংটা সেই লেভেলেই হবে যেই যিনি ক্ষমতা আসলে অন্তত তারা সেফ থাকবেন, তাদের উপরে তারা কোনো দুর্নীতির ব্যাপার কিংবা টাকা পাচারের ব্যাপার কিংবা চাঁদাবাজির ব্যাপারগুলো, এটা নিয়ে মাথা ঘামাবেন না। এগুলো নিয়ে যদি মাথা ঘামান, তাইলে পরে সিনারি অন্যরকম হইতো। তাইলে মোমেন 8 মাস পর দেশ থেকে বের হইতে পারতো না। যেহেতু মোমেনকে সহযোগিতা করতেছে, ফেসিজমের পক্ষের শক্তির সহযোগিতা করতেছে, সুতরাং তাদেরকেই তারা ক্ষমতায় আনতে চাইবে যাদের মন মানসিকতা তাদের মতো কিংবা ফেসিজমের কাছাকাছি। জি, আরেকটি তথ্য আমি উল্লেখ করতে চাই। সারা দেশে ভোট কেন্দ্র 42,779টি, এর মধ্যে প্রায় 8,770টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এছাড়া 16,000 কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইটি আইজিপি আজকে ব্রিফিংয়ে বলেছেন যে 42,000-এর মধ্যে 24,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। 8,000 হলো অনেক ঝুঁকিপূর্ণ, 16,000 হলো মোটামুটি ঝুঁকিপূর্ণ। এই যে বক্তব্য দেওয়ার পর 16,000 সেন্টারের নাম কিন্তু আমাদের কাছে আসে নাই, কথার কথা বলছি। জানা সত্ত্বেও যদি এই 16,000 আর 24,000, ধরেন অর্ধেক অলমোস্ট, এই সেন্টারগুলোর নিরাপত্তা যদি আপনারা না দিতে পারেন, আপনার এই ফলাফল ঘোষণা করে আমার লাভটা কি? আপনার এইগুলো ঘোষণা করে আমার লাভ কি? আপনি জানতেছেন যে এটা ঝুঁকিপূর্ণ, তারপরে প্রোটেক্ট, বরং এইগুলিতে আর হবে না। যদি বলা হয়েছে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ, সুতরাং আমরা দেখতে চাই যে আমাদের কাছে তালিকা নাই, তালিকাটা থাকলে ভালো হইতো। আমরা তাহলে ইলেকশনের দিন মিলাইতাম বা ইলেকশনের পরের দিন মিলাইতাম, যেগুলোকে ঝুঁকিপূর্ণ করছে সেগুলো ঝুঁকিমুক্ত ছিল। আর যদি ঝুঁকিমুক্ত তারপরে না হয়, ঝুঁকিপূর্ণই থেকে যায়, তাহলে হয় প্রশাসনিক ব্যর্থতা, আর নয়তো ইন্টেনশনই হয় নাই। আর যদি ব্যর্থতা হয়, আপনি নির্বাচনে যাচ্ছেন কেন? জি।